আমি মোহাম্মদ শাহাদাত হোসাইন আপনাদের সাথে আছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় চতুর্ভুজ। আমরা আজকে চতুর্ভুজ নিয়ে কথা বলবো। বিভিন্ন প্রকার চতুর্ভুজ নিয়ে কথা বলবো। আমরা জানি সাধারণত চার বাহু বিশিষ্ট আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের নামই হচ্ছে চতুর্ভুজ। যদি চারটা বাহু থাকে এ বি সি ডি, এই চারটা বাহু থাকলে সেটা চতুর্ভুজ হবে। আমরা সাধারণত জানি চার বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রের নামই হচ্ছে চতুর্ভুজ। তাহলে অবশ্যই মনে রাখতে হবে চতুর্ভুজ হতে হলে অবশ্যই চারটা বাহু হতে হবে। আমরা আজকের এই ক্লাসে বিশেষ কত প্রকার চতুর্ভুজ নিয়ে আমরা কথা বলবো। আমরা জানি বিভিন্ন ধরনের চতুর্ভুজ, যেমন আমরা বলতে পারি আয়তক্ষেত্র, আমরা বলতে পারি সামান্তরিক, আমরা বলতে পারি বর্গক্ষেত্র, আমরা বলতে পারি রম্বস, এবং আমরা আরো একটা চতুর্ভুজ সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। যাই হোক, আমরা একটু শুরু করি। আমরা বিভিন্ন প্রকারের চতুর্ভুজ সম্পর্কে একটু জানার চেষ্টা করব। সেটা হচ্ছে, আমি শুরুতে যদি এরকম আর্ট করি, ধরে নিচ্ছি এটা এ বি সি ডি। এই চতুর্ভুজের প্রত্যেকটা কোণ সমকোণ এবং বিপরীত বাহুগুলো সমান। অনুরূপভাবে এ বি সি ডি, এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, কিন্তু কোনো কোণই সমকোণ নয়। আমরা জানি আয়তক্ষেত্র এ বি সি ডি, আমরা এখানে এটাকে অন্য একটা অক্ষর দেই, পি কিউ আর এস। আমরা বলতে পারি এ বি সি ডি এমন একটা চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোণগুলো সমকোণ। তাহলে এই চতুর্ভুজের নাম কি? আমরা জানি এই চতুর্ভুজের নাম হচ্ছে আয়তক্ষেত্র। আবার আমরা জানি পি কিউ আর এস, এখানে একটা চতুর্ভুজের কথা বলা হয়েছে যার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ নয়। এটার নাম হচ্ছে সামান্তরিক। তাহলে আমাদেরকে বুঝতে হবে আয়তক্ষেত্র এবং সামান্তরিকের মধ্যে পার্থক্যটা কি। তাহলে আমরা আবার একটু বলি, একটি আয়তক্ষেত্র এবং একটি সামান্তরিকের মধ্যে মূল পার্থক্য হচ্ছে কোণগুলো। আয়তক্ষেত্রের কোণগুলো হচ্ছে, আমরা জানি, সমকোণ। সামান্তরিকের কোণগুলো সমকোণ নয়। এখন আমরা আয়তক্ষেত্রের বাহুগুলোর দৈর্ঘ্য, এই বড় বাহুটাকে যদি ধরে নেওয়া হয় এক্স, যেটাকে আমরা দৈর্ঘ্য বলি, এবং ছোট বাহুটাকে যদি ধরে নেওয়া হয় ওয়াই, যেটাকে আমরা প্রস্থ বলি, তাহলে আমরা জানি এক্ষেত্রে আমাদের এটা হচ্ছে এক্স, এটাও হচ্ছে ওয়াই। আমরা এটা জানি। আমরা অনুরূপ ভাবে এটাকেও যদি আমরা এরকম ভাবে, তাহলে এখান থেকে কি লিখতে পারি? আয়তক্ষেত্রের আমরা জানবো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এই বড় বাহুটার নাম, এটাকে আমরা শুরুতেই বলি দৈর্ঘ্য। এই বড় বাহুটার নাম দৈর্ঘ্য এবং ছোট বাহুটার নাম হচ্ছে প্রস্থ। বড় বাহুটার নাম হচ্ছে দৈর্ঘ্য এবং ছোট বাহুটার নাম হচ্ছে প্রস্থ। তাহলে একটি আয়তক্ষেত্রের তিনটা জিনিস জানা দরকার। একটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, এবং দৈর্ঘ্য প্রস্থ জানা থাকলেই আমরা
পরিসীমা বের করতে পারি। পরিসীমা দরকার, কর্ণের দৈর্ঘ্য দরকার এবং ক্ষেত্রফল দরকার। একটা আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ দেয়া থাকলে সেখান থেকে আমরা পরিসীমা বের করতে পারি, কর্ণের দৈর্ঘ্য বের করতে পারি এবং ক্ষেত্রফল বের করতে পারি। আমরা জানি যে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ দেয়া থাকলে একটি আয়তক্ষেত্রের কি কি বের করতে পারি? পরিসীমা বের করতে পারি, কর্ণের দৈর্ঘ্য বের করতে পারি এবং ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে আমরা এখানে লিখব ABCD আয়তক্ষেত্রের পরিসীমা। পরিসীমা 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 কাকে বলে? পরিসীমা হচ্ছে চার বাহুর, যেহেতু এটা একটা চতুর্ভুজ, পরিসীমা হচ্ছে চার বাহুর যোগফল। একটা আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে চার বাহুর যোগফল। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট পাচ্ছি, দেখা যাচ্ছে দৈর্ঘ্য দুইটা এবং প্রস্থ দুইটা। তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটি হচ্ছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা, একটি আয়তক্ষেত্রের পরিসীমা। এবং ক্ষেত্রফল 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 সমান সমান হচ্ছে ক্ষেত্রফল সমান সমান হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। ক্ষেত্রফল সমান সমান হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। অবশ্যই এখানে হবে একক আর এখানে হবে বর্গ একক, এখানে হবে বর্গ একক। এবং কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বর্গমূল দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার, বর্গমূল। তাহলে দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থের স্কয়ার। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ জানা থাকলে তার তিনটা সূত্র আমরা বের করতে পারি। একটাকে বলা হচ্ছে পরিসীমা। পরিসীমা মানে চার বাহুর যোগফল, মানে এটা 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 এটা, এই চারটা বাহুর যোগফল করলে আমরা জানি এটা দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য। তাহলে দুইটা দৈর্ঘ্য যোগ হবে। এবং এটা প্রস্থ, এটাও প্রস্থ। তাহলে আমরা পরিসীমা মানে এই চার বাহুর সমষ্টি, দুইটা দৈর্ঘ্য দুইটা প্রস্থ, এর জন্য 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। এবং কর্ণের দৈর্ঘ্য √, দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার, এটা একক। আমরা সবাই এই সূত্রগুলো একটু লিখে নেব। আমার সাথে যারা যারা আছি সবাই সূত্রগুলো একটু লিখে নেব। তারপরে দেখেন আমার এখানে হচ্ছে সামান্তরিক। আমরা জানি একটা সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। সেক্ষেত্রে এর পরিসীমার সূত্রটাও এরকমই হবে। আমরা যদি বলি PQRS এর পরিসীমা, সেক্ষেত্রেও সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, কারণ এটার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। এটাকে যদি আমি দৈর্ঘ্য কল্পনা করি, আর এটাকে যদি আমি প্রস্থ কল্পনা করি, তাহলে সামান্তরিকেরও পরিসীমা এরকমই হবে। যেহেতু এটাও একটা চতুর্ভুজ, এর চার বাহুর যোগফলই হচ্ছে পরিসীমা। সুতরাং PQRS সামান্তরিকের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এবং ক্ষেত্রফল আমরা জানবো ক্ষেত্রফল। সামান্তরিকের সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি পূরণ উচ্চতা, ভূমি গুণন উচ্চতা। আমাদের এত বর্গ একক। আমাদের একটু মনে রাখতে হবে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণন উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণন উচ্চতা। প্রশ্ন হচ্ছে এখানে সামান্তরিকের উচ্চতা কিভাবে বের করতে হয় আমরা সবাই একটু জানবো। যদি সামান্তরিকের এই QR বাহুটাকে ভূমি ধরা হয়,
যদি কিউ আর বাহুটাকে এটাকে যদি আমি ভূমি কল্পনা করি, তাহলে একটা শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব এটাকেই বলা হচ্ছে উচ্চতা। শীর্ষের কোনো একটা শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব এটাকেই বলা হচ্ছে উচ্চতা। আমরা তাহলে সামান্তরিকের ভূমি এবং উচ্চতা দেয়া থাকলে আমরা তার ক্ষেত্রফল বের করতে পারি। ভূমি গুণন উচ্চতা, ভূমি গুণন উচ্চতা একটি সামান্তরিকের ভূমি এবং উচ্চতা দেয়া থাকলে তার ক্ষেত্রফল বের করতে পারি। ওকে ওকে, আমরা একটু সবাই সূত্রগুলো একটু লিখে নেব আমার সাথে সাথে, এবং তারপর আমরা আজকে দেখি আমরা আরো কয়েকটা জিনিস, আরো কয়েকটা চতুর্ভুজ নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে ওকে, এটার নাম, উপরের গুলো আমরা মুছে দিয়ে নিই। ধরে নিচ্ছি এ বি সি ডি একটা চতুর্ভুজ, এ বি সি ডি একটা চতুর্ভুজ যার চারটা বাহুই সমান এবং কোণগুলো সমকোণ, যার চারটা বাহুই সমান এবং কোণগুলো সমকোণ। তাহলে আবার এখানে পি কিউ আর এস, এখানেও একটি চতুর্ভুজ যার চারটা বাহুই সমান এবং কোণগুলো সমকোণ নয়, যার চারটা বাহুই সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়। তাহলে যার চারটা বাহুই সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাহলে এটার নাম হচ্ছে বর্গক্ষেত্র, আর এটার নাম হচ্ছে রম্বস। আমরা জানি বর্গক্ষেত্র আর রম্বস, আমাদেরকে মনে রাখতে হবে বর্গক্ষেত্রের চারটা বাহুই সমান এবং কোণগুলো সমকোণ, বর্গক্ষেত্রের চারটা বাহুই সমান এবং কোণগুলো সমকোণ। অন্যদিকে রম্বসের চারটা বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়, রম্বসের চারটা বাহুই সমান এবং কোণগুলো সমকোণ নয়। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে বর্গ আর রম্বস মোটামুটি কাছাকাছি, শুধু পার্থক্য হচ্ছে কোণে, রম্বসের কোণগুলো সমকোণ নয় এবং বর্গক্ষেত্রের কোণগুলো সমকোণ। তাহলে আমরা যদি এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ ধরে নেই, বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ একক হলে পরিসীমা হচ্ছে এ যোগ এ অর্থাৎ 4a একক। আমরা জানি বর্গক্ষেত্রে যেহেতু চারটা বাহুর যোগফলই হচ্ছে ওই বর্গক্ষেত্রের পরিসীমা, তাহলে পরিসীমা হচ্ছে এই চার বাহুর যোগফল, মানে হচ্ছে এ যোগ এ ইজ ইকুয়াল টু 4a। অন্যদিকে আমরা যদি ক্ষেত্রফল বের করি, আমরা জানি ক্ষেত্রফল, বর্গক্ষেত্রও একটা আয়তক্ষেত্র যার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ a ইন্টু a, আমরা লিখি বাহু স্কয়ার বর্গ একক। আমাদেরকে মনে রাখতে হবে একটি বর্গক্ষেত্রের এবং কর্ণের দৈর্ঘ্য সমান সমান হচ্ছে √2a একক। অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে বর্গক্ষেত্রটাও কিন্তু একটা আয়তক্ষেত্রের মধ্যে পড়ে, কেননা এই বর্গক্ষেত্রের চারটা বাহুর মধ্যে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, কোণগুলো সমকোণ।
তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্যেও আমরা ওই দৈর্ঘ্য গুণন প্রস্থ দেব, যেটা দৈর্ঘ্য এ প্রস্থ এ। যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ সমান, সুতরাং এটার ক্ষেত্রফল হবে a স্কয়ার। অনুরূপ ভাবে কর্ণের দৈর্ঘ্য হবে √2a। আমরা সবাই একটু লিখে নেব বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি a একক হয়, তাহলে পরিসীমা হচ্ছে 4a একক, ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার, মানে বাহুর উপর বর্গ একক, এবং কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a, √2a বর্গ একক। ও আর একটা কথা বলে নেই, সকল ক্ষেত্রফল এর একক হবে বর্গ এককে। সকল ক্ষেত্রফল এর একক হবে বর্গ এককে। যদি দৈর্ঘ্য সেন্টিমিটারে দেয়া থাকে, ক্ষেত্রফল হবে বর্গ সেন্টিমিটার। যদি দৈর্ঘ্য মিটারে দেয়া থাকে, তাহলে ক্ষেত্রফল হবে বর্গ মিটার। ওকে, আমরা রম্বসের ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা এখানে এর সাথে সাথে লিখে রাখতেছি PQRS। রম্বসের ক্ষেত্রফল হচ্ছে কর্ণদ্বয়ের গুণফল। যদি কর্ণদ্বয়ের গুণফল যদি এই রম্বসের একটা কর্ণকে D1 এবং অপর কর্ণকে D2 ধরে নেওয়া হয়, তাহলে কর্ণদ্বয়ের গুণফল হচ্ছে D1 D2। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, দুঃখিত, আমাদের একটু হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, আমি এখানে একটু কারেকশন করে নিচ্ছি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাহলে এখানে হাফ ইন্টু D1 D2 বর্গ একক। তাহলে আমরা PQRS রম্বসের ক্ষেত্রফল পাবো। রম্বসের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের রম্বসের দুইটা কর্ণের দৈর্ঘ্য জানতে হবে। আমরা রম্বসের দুইটা কর্ণের দৈর্ঘ্য জানতে পারলেই তার ক্ষেত্রফল বের করতে পারবো। রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। প্রথম কর্ণটাকে যদি D1 এবং দ্বিতীয় কর্ণটাকে যদি D2 ধরা হয়, তাহলে এটা হবে কর্ণদ্বয়ের গুণফল। ওকে, আমরা এখন আরেকটা স্পেশাল চতুর্ভুজ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। আমরা জানি যে চতুর্ভুজ সবাই বলবো আমরা ট্রাপিজিয়াম কাকে বলে, আমরা কে জানি, সবাই একটু বলবো একটা ট্রাপিজিয়াম কাকে বলে, আমরা কে জানি, সবাই একটু আমার সাথে শেয়ার করেন, দেখি আমার সাথে অ্যাক্টিভলি আছেন কিনা। সবাই একটু বলবেন একটাকে ট্রাপিজিয়াম কাকে বলে। আমার সাথে যারা যারা আছেন সবাই একটু বলবেন ট্রাপিজিয়াম কাকে বলে, সবাই আমরা একটু বলবো। আমার সাথে যারা যারা উপস্থিত আছেন সবাই একটু টাইপ করার চেষ্টা করেন, দেখি আপনারা বা সাংকেতিক ভাষায় বোঝানোর চেষ্টা করেন ট্রাপিজিয়াম কাকে বলে। কারো কোনো ধারণা আছে কিনা সবাই একটু বলবো। আমাদের মধ্যে অনেকেই পারি, তারপরও একটু বলার চেষ্টা করব ট্রাপিজিয়াম কাকে বলে। সবাই একটু বলবো। ট্রাপিজিয়াম কাকে বলে।
সবাই বলবো। ওকে, আমার সাথে যারা যারা আছি সবাই আছি কি না আসলে একটু অ্যাক্টিভলি বোঝার চেষ্টা করতেছি, সবাই একটু কনফার্ম করেন। না বুঝলেও বলেন, না বুঝলেও বলেন, না পারলেও বলতে হবে। বিপরীত বাহু সমান্তরাল, নুসরাত জাহান বলেছেন বিপরীত বাহু সমান্তরাল। চারটি বাহুর অঙ্গ অক্ষদ্বয়ের সমান না। আমরা হুসাইন আলামিন এবং যার চারটি বাহু অসমান এবং বিপরীত কোণগুলো অসমান, আমি এর কোনোটা উত্তরই নিতে পারতেছি না, আমি এর কোনোটা উত্তরই নিতে পারতেছি না, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাদের ট্রাপিজিয়ামের সহজ একটা সংজ্ঞাতে আমরা বলতে পারি, যার যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল, যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল এবং কোণী, এক জোড়া বাহু সমান্তরাল এবং কোণী সমকোণ নয়, তাকে ট্রাপিজিয়াম বলে। আশা করি আমি বুঝাইতে পারছি। ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল হবে, ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল হবে, যে কোনো এক জোড়া বাহু, যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। রোকেয়া খাতুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনারটা 100% ঠিক। রোকেয়া খাতুন 100% ঠিক, রোকেয়া খাতুন 100% ঠিক। তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে যে চতুর্ভুজের এক জোড়া বাহু, যে চতুর্ভুজের, আমাদের এই অপশনটুকু আসলে না বললেই হয়, যে চতুর্ভুজের এক জোড়া বাহু, এখানে এক জোড়া বাহু সমান্তরাল, শুধু এইটুকু দিলেই হবে। আমরা এখানে এক জোড়া বাহু সমান্তরাল এই কথাটুকু তাহলে আমরা এইটুকু স্পষ্ট করে দেব। আমাদের কিছু কিছু ট্রাপিজিয়াম আছে এরকম, আমি এরকম লিখতেই পারি। সবাই একটু লক্ষ্য করেন এইখানে কোন সমকোণ হতে পারে। গুড, আপনাকে সুন্দর বলেছেন রোকেয়া খাতুন, ওনারটাই 100% ঠিক। আমি এখানে এই কোন সমকোণ নয় এটা উল্লেখ করা আসলে উচিত না, কেননা কিছু কিছু ট্রাপিজিয়ামের এরকম একটা কোণ বা দুইটা কোণ কি হতে পারে, সমকোণ হতে পারে। তাহলে অবশ্যই মনে রাখতে হবে যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। আশা করি আমার কথাটা বুঝেছেন, আশা করি আমার কথাটা বুঝেছেন। রোকেয়া খাতুনের সংজ্ঞাটা 100% ঠিক। আমরা কোণের বিষয়টা উল্লেখ করব না, কোণের বিষয়টা উল্লেখ করব না। ওকে, সবাই বলেন আমার কথা ঠিক আছে কিনা, আমার কথা আপনারা বুঝতেছেন কিনা। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে এরকম, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে এ বি সি ডি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এখানে আমরা জানি এই এডি এবং বিসি পরস্পরের সমান্তরাল, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, উচ্চতা এখান থেকে আমরা, আচ্ছা বাংলা কথাটা লিখে নেই, ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, ইন্টু উচ্চতা। তাহলে আমরা এটাই বলতে পারি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে সমান্তরাল দুইটা বাহু হচ্ছে এডি এবং বিসি,
এবং উচ্চতা হচ্ছে, এখান থেকে আমরা যদি একটা লম্বটা নিই, এই লম্বটা ধরে নিলাম এইচ, তাহলে ইনটু হচ্ছে এইচ, এটা হচ্ছে বর্গ একক। আশা করি আমরা বুঝতে পেরেছি। একটা ট্রাপিজিয়ামের দুইটা বাহু সমান্তরাল হবে, একটা ট্রাপিজিয়ামের দুইটা বাহু সমান্তরাল হবে, একটা ট্রাপিজিয়ামের দুইটা বাহু সমান্তরাল হবে এবং ওই দুইটা সমান্তরাল বাহুর যোগফল ইনটু এদের সমান্তরাল বাহুদ্বয়ের ব্যবধান, যেটাকে আমরা উচ্চতা বলতে পারি। একটা শীর্ষবিন্দু থেকে এই বিসি এর উপর অঙ্কিত লম্ব, এটা যদি এইচ হয় তাহলে সেটা হচ্ছে উচ্চতা। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু এডি যোগ বিসি ইনটু উচ্চতা এইচ। জি, আমাদেরকে মনে রাখতে হবে শুধু রিটেন টাইপ না, শুধু লাভলি ইয়াসমিন আপনি যে কথাটা বলেছেন শুধু রিটেন টাইপ না, ইদানিং আমাদের এমসিকিউ পরীক্ষাতে, বিশেষ করে এই প্রাইমারি পরীক্ষাতেই এরকমটা বলা থাকে, এক জোড়া বাহু সমান্তরাল হলে সেই চতুর্ভুজকে কি বলে, এক জোড়া বাহু সমান্তরাল হলে সেই চতুর্ভুজকে কি বলে। সেখানে অপশনে থাকবে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ট্রাপিজিয়াম, সামুদ্রিক। মানে শুধু সরাসরি সংজ্ঞা দিয়েই আমরা এমসিকিউ দেখতে পারি। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আমি এখন গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি আমার সূত্রগুলো সবাই লিখে নিয়েছেন। বাকি দুইটা কি অসমান্তরাল, আমাদের মনে রাখতে হবে বাকি দুইটা অবশ্যই অসমান্তরাল। নুসরাত জাহান অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন, বাকি দুইটা যদি সমান্তরাল হয় তাহলে বিপরীত দুইটা বাহু পরস্পর সমান্তরাল হলে সেটা সামান্তরিক হয়ে যাবে, তাহলে আর সেটা ট্রাপিজিয়াম হওয়ার দরকার নাই। আমার নুসরাত জাহান কথা কি বুঝেছেন? ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল হবে, বাকি দুইটা বাহু অসমান্তরাল হবে। আর যদি বিপরীত দুইটা বাহুই পরস্পর সমান্তরাল হয় তাহলে সেটাকে আমরা সামান্তরিক বলবো। আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। সবাই একটু দেখেন, সবাই একটা অঙ্ক করি আমরা এরকম। দেখেন, এরকম প্রশ্ন আমরা পরীক্ষায় পাই। সেটা হচ্ছে একটি বর্গের পরিসীমা 32 মিটার হলে তার ক্ষেত্রফল কত। একটি বর্গের পরিসীমা 32 মিটার হলে তার ক্ষেত্রফল কত। আমাদের জানা আছে বর্গের পরিসীমার সূত্র কি। আমরা জানি বর্গের পরিসীমার সূত্র কি। যদি বর্গের বাহুর দৈর্ঘ্য এ হয়, আমরা সবাই একটু করার চেষ্টা করি, দেখি এটা সূত্রগুলো বসিয়ে আমরা অলরেডি করতে পারবো ইনশাল্লাহ। বর্গের বাহুর দৈর্ঘ্য এ হলে তার পরিসীমা হচ্ছে 4a। বর্গের বাহুর দৈর্ঘ্য এ হলে পরিসীমা হচ্ছে 4a। বর্গের বাহুর দৈর্ঘ্য, সবাই একটু শুনি, বর্গের বাহুর দৈর্ঘ্য এ হলে সবাই একটু বলবো, বর্গের বাহুর দৈর্ঘ্য এ হলে আমরা জানি পরিসীমা কত। পরিসীমা বলা হয় 4a। তাহলে এখানে
4 এ সমান সমান হচ্ছে 32, অতএব এ সমান সমান 4 এ সমান সমান হচ্ছে 32, তাহলে এ সমান সমান হচ্ছে 32 বা 4 ইজ ইকুয়াল টু 8। এর মান বর্গের বাহুর দৈর্ঘ্য যদি 8 হয়, বর্গের বাহুর দৈর্ঘ্য সামসি জান অসম্ভব অনেক সুন্দরভাবে উত্তর করেছেন। জোনাকি 64 উত্তর করেছেন। মোটামুটি নিপা সরকার 64 উত্তর করেছেন। অসংখ্য ধন্যবাদ। আমার সাথে যারা যারা আছেন, লাভলি ইয়াসমিন 64√3 এমন হয় নাকি স্যার? না, লাভলি ইয়াসমিন আপনার উত্তরটা একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে। সুতরাং আমরা জানি বর্গের ক্ষেত্রফল 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 সমান সমান কত হবে? ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার বর্গ মিটার, কারণ এখানে বাহুর দৈর্ঘ্য ছিল মিটারে, এর জন্য ক্ষেত্রফল হবে বর্গ মিটার। 64 বর্গ মিটার, 64 বর্গ মিটার। উত্তর করার সময় অবশ্যই আমরা এককটা লক্ষ্য করব। উত্তর করার সময় অবশ্যই আমরা এককটা লক্ষ্য করব। উত্তর করার সময় অবশ্যই আমরা এককটা লক্ষ্য করব। সবাই সবাই এককটা লক্ষ্য করব। ওকে ওকে, সবাই সবাই আমরা এই প্রশ্নের উত্তর ইনশাল্লাহ পারবো। আমরা সবাই এই প্রশ্নের উত্তর ইনশাল্লাহ পারবো। সবাই এরকম একটা উত্তর করি দেখি, এটা সবাই পারি কিনা, এটা সবাই পারি কিনা। বর্গের বর্গের কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য বর্গের কর্ণের দৈর্ঘ্য 4 মিটার হলে 4 মিটার হলে কোন একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 4 মিটার হলে তার ক্ষেত্রফল কত? সবাই আমরা একটু করি। একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 4 মিটার হলে তার ক্ষেত্রফল কত? 4 মিটার হলে তার ক্ষেত্রফল কত? সবাই আমরা এটা একটু বলার চেষ্টা করি। সবাই এটা একটু বলার চেষ্টা করি, দেখি কে কে পারি। একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 4 মিটার হলে তার ক্ষেত্রফল কত? আমরা সবাই একটু এটার উত্তর করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমার সাথে যারা যারা আছি সবাই এটার উত্তর করার চেষ্টা করব। সবাই বলেন। আমরা যারা যারা আছি সবাই এই প্রশ্নটার উত্তর করার চেষ্টা করব। নিপা সরকার বলেছেন 8। একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 8 মিটার হলে ক্ষেত্রফল, তার ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত? সবাই বলেন। একটি বর্গের, সবাই বলেন। নিপা সরকার উত্তর করেছেন 8। বাকিরা কি বলে একটু দেখে নেই, বাকিরা কি বলে একটু দেখে নেই, বাকিরা কি বলে একটু দেখে নেই। আমার সাথে যারা যারা আছি সবাই একটু আমার সাথে রেসপন্স করার চেষ্টা করব। নিপা সরকার উত্তর করেছেন, শামসি জাহানও উত্তর করেছেন, শামসি জাহানও উত্তর করেছেন 8। বর্গের বর্গের কর্ণের দৈর্ঘ্য 4 মিটার হলে তার ক্ষেত্রফল কত? হ্যাঁ, জোনাকিও বলেছেন 8। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি বর্গের কর্ণ দৈর্ঘ্য হচ্ছে √2a ইকুয়াল টু 4, তাহলে অতএব a ইকুয়াল টু 4 ভাগ √2। আমরা জানি ক্ষেত্রফল 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 হবে এই বাহু স্কয়ার, তাহলে 4/√2 হোল স্কয়ার। রেজাল্ট হচ্ছে 4 এর বর্গ 16, √2 এর বর্গ 2, রেজাল্ট হচ্ছে 8 বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 8 বর্গ মিটার। আশা করি আমরা সবাই বুঝেছি, আশা করি আমরা সবাই বুঝেছি। রোনা আফরোজ ধন্যবাদ। যারা যারা সঠিক উত্তর করেছেন তাদেরকে সকলকেই ধন্যবাদ। আশা করি আমরা সবাই বুঝেছি, আশা করি আমরা সবাই বুঝেছি। ওকে, তাহলে আমরা একটু সামনে যাই। আমরা একটু আরো কিছু
আমাদের আমাদের আরেকটু সামনে যাই, আমাদেরকে এটা জানতে হবে, আরো কিছু গাণিতিক সমস্যার সমাধান আমরা করব। আমরা জানি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল যদি এরকম হয়, রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল বলা আছে 64 বর্গ সেন্টিমিটার, তবে তার অপর কর্ণের দৈর্ঘ্য কত? অপর কর্ণের দৈর্ঘ্য কত? সবাই আমরা এটা একটু করার চেষ্টা করি। রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 64 বর্গ সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? আমরা সবাই একটু বলি। আমার সাথে যারা যারা আছি সবাই এটার উত্তর করব ইনশাল্লাহ। নিপা সরকার উত্তর করেছেন 16। ওকে, আমার সাথে অন্য যারা আছি তারাও এটার উত্তর করার চেষ্টা করি। রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 64 বর্গ সেন্টিমিটার হলে তার অপর কর্ণের দৈর্ঘ্য কত? নিপা সরকার বলেছেন 16, নুসরাত জাহান বলেছেন 16, শামসি জাহান বলেছেন 16, জোনাকি বলেছেন 16। তার মানে হচ্ছে উত্তর হবে 16। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি রম্বসের কর্ণদ্বয়ের গুণফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল ইকুয়াল টু হচ্ছে তার ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফল সমান সমান ছিল কত? 64। আমরা জানি একটা কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে d1, তাহলে 8, আমাকে d2 বের করতে হবে, ইকুয়াল টু হচ্ছে 64। 2 2 কাটা, এখানে কত থাকে? 4 ইন্টু d2 ইকুয়াল টু 64। অতএব d2 ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা 64 ভাগ 4, 4 ষোলং 64 সেন্টিমিটার ইজ দ্য রাইট অ্যান্সার। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমরা এখন একটু কঠিন একটা অঙ্ক করার চেষ্টা করি। সবাই একটু বলবো, একটা বর্গাকার বাগানের, সবাই একটু বলবো, এটা সবাই আশা করি পারছি। ওকে,
একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 64 বর্গ সেন্টিমিটার হলে বাগানের চারদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল 64 বর্গ সেন্টিমিটার হলে বাগানের চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে যদি 1 সেন্টিমিটার বেড়ার খরচ 5 টাকা হয়। আমার প্রশ্নটা আশা করি সকলেই বুঝতে পারছি। আমার প্রশ্নটা আশা করি সকলেই বুঝতে পেরেছি। একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 64 বর্গ সেন্টিমিটার হলে বাগানের চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে যদি 1 সেন্টিমিটার বেড়ার খরচ 5 টাকা হয়। 1 সেন্টিমিটার বেড়ার খরচ 5 টাকা হয়। সবাই এই প্রশ্নটার উত্তর করবে ইনশাল্লাহ। এই প্রশ্নটার উত্তর করলেই আমরা এই ধরনের অঙ্ক থেকে সামনে যাব। এই প্রশ্নটার উত্তর করবে ইনশাল্লাহ। শামসি জাহান উত্তর করেছেন 160। বাকি যারা আছি সবাই একটু বলবো, শামসি জাহান উত্তর করেছেন 160 টাকা। বাকিরা দেখি কি বলেন। আমার সাথে যারা যারা উপস্থিত আছেন সবাই একটু বলবেন। নিপা সরকার বলেছেন 160 টাকা। ওকে, নিপা সরকার বলেছেন 160। বাকিরা সবাই একটু বলি, বাকিরা সবাই একটু বলি। একটি বর্গাকার গুড। রুনা আফরোজ 160 টাকা। ওকে, মোটামুটি তাহলে আমরা আশা করি সকলেই পারবো ইনশাল্লাহ। আশা করি সকলেই পারবো ইনশাল্লাহ। ব্রাক কুইন, ব্রাক কুইন 160। যাই হোক, ধন্যবাদ। আমাদের দেখেন, আমরা একটু যারা আমাদের এখানে আছি সবাই মোটামুটি উত্তর করতে পারছি, অসংখ্য ধন্যবাদ। আমরা জানি বাগানের ক্ষেত্রফল যদি 64 বর্গ সেন্টিমিটার হয়, তাহলে বাগানের বাহুর দৈর্ঘ্য হবে √64, মানে 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার। আমরা জানি বর্গাকার বাগানের পরিসীমা তাহলে কি হবে? পরিসীমা হবে 4a। এ মানে বাহুর দৈর্ঘ্য। 4 × 8 = 32 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটারে যদি 5 টাকা হয়, তাহলে 32 সেন্টিমিটারে 32 × 5, তাহলে আমরা বলতে পারি 5 × 10 = 0, হাতের হলো 1, 3 × 5 = 15, 160 টাকা ইজ দা রাইট অ্যান্সার। 160 টাকা ইজ দা রাইট অ্যান্সার। ওকে, সকলকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দরভাবে উত্তরটা করার জন্য। আমরা একটা সূত্র ব্যবহার করব, একটা শর্টকাট টেকনিক শিখব, একটা খুবই গুরুত্বপূর্ণ একটা শর্টকাট টেকনিক শিখব। সবাই একটু বলি।
সবাই একটু বোঝার চেষ্টা করি, এখানে সবাই একটু বোঝার চেষ্টা করি। আমাদের এরকম একটা প্রশ্ন, খুব কমন একটি প্রশ্ন থাকে, খুব কমন একটি প্রশ্ন থাকে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% হ্রাস ও প্রস্থ প্রস্থ 20% বৃদ্ধি করলে ক্ষেত্রফলের কেমন পরিবর্তন হবে। এই ধরনের অঙ্কগুলো করার জন্য, এই ধরনের অঙ্কগুলো করার জন্য আমরা খুব সুন্দর একটা শর্টকাট টেকনিক ব্যবহার করব। আমরা জানি এ প্লাস বি প্লাস মাইনাস এখানে হচ্ছে এ বি ডিভাইডেড বাই 100, এ বি ডিভাইডেড বাই 100 এই ফর্মুলাটা ব্যবহার করব, এই ফর্মুলাটাকে ব্যবহার করব। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% হ্রাস প্রস্থ প্রস্থ 20% বৃদ্ধি করলে ক্ষেত্রফলের কেমন পরিবর্তন হবে। এই ধরনের অঙ্ক করার জন্য, এই ধরনের অঙ্ক করার জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব, আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। আমাদের মনে রাখতে হবে এখানে নিপা সরকার বলেছেন 20% বৃদ্ধি। ওকে, অনেক সুন্দরভাবে উনি উত্তর করে ফেলেছেন অলরেডি। দেখি আমরা আমরা আমাদের সাথে মিলাই। আমরা এখানে এটাকে দেখেন, আমরা যে কোনো একটার মান, যে কোনো একটার মান এ ধরবো, অন্যটার মান বি ধরবো। তবে মনে রাখতে হবে, মনে রাখতে হবে যেটা বৃদ্ধি হবে সেটা ধনাত্মক, আর যেটা হ্রাস পাবে সেটা ঋণাত্মক। যেটা বৃদ্ধি পাবে সেটা ধনাত্মক, যেটা হ্রাস পাবে সেটা ঋণাত্মক। সুতরাং এর মান হ্রাস পেয়েছে, তাহলে -10। আবার বির মান কি হচ্ছে, বৃদ্ধি পেয়েছে, এর জন্য +10। আমাদেরকে মনে রাখতে হবে একটা বৃদ্ধি আর একটা হ্রাস হলে প্লাস আর একটা মাইনাস গুণ করলে আমরা কি প্লাস মাইনাসে মাইনাস পাবো, মাইনাস পাবো। তাহলে এ কি ছিল এখানে 10 আর বি কি ছিল 20, তাহলে রেজাল্ট কি নিচে হচ্ছে 100। তাহলে রেজাল্ট করি আমরা, এখান থেকে -10 যোগ 20, এখানে রেজাল্ট কত হয় -2। তাহলে এখানে 0 0 0 0 কাটলে -2। তাহলে আমরা জানি, আমরা জানি এখানে 20 বিয়োগ -12 রেজাল্ট হচ্ছে 8। 8% বৃদ্ধি পাবে, 8% বৃদ্ধি পাবে, 8% বৃদ্ধি পাবে। আমার সাথে যারা যারা রুনা আফরোজ, আপনাদের উত্তর 12% হলো কিভাবে, আপনাদের উত্তর 12% হলো কিভাবে? আমি কি কোথাও ভুল করেছি? আপনারা সবাই একটু লক্ষ্য করেন তো, আপনারা সবাই একটু লক্ষ্য করেন উত্তর কোথায় প্রবলেম হয়েছে। আমারটা ভুল হয়েছে না আপনাদেরটা ভুল হয়েছে? সবাই একটু বলেন। আমার সাথে যারা যারা উপস্থিত আছেন, নিপা সরকার, রোনা আফরোজ সহ আরো যারা উপস্থিত আছেন, সবাই একটু বলবেন কার ক্যালকুলেশন ভুল হয়েছে, আমারটা না আপনাদেরটা, আমারটা না আপনাদেরটা। সবাই একটু বলবেন কার ক্যালকুলেশন ভুল হয়েছে, আমারটা না আপনাদেরটা। সবাই একটু বলবেন, সবাই একটু বলবেন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% হ্রাস এবং প্রস্থ 20% বৃদ্ধি করলে, প্রশ্ন 20% বৃদ্ধি করলে, সবাই কথা বলেন। নিপা সরকার, রোনা আফরোজ, আপনারা যে উত্তর করেছেন আপনাদের ক্যালকুলেশন ঠিক আছে কিনা? আমার যেহেতু হ্রাস পাইলে ঋণাত্মক, এর জন্য 10টা হবে মাইনাস, বৃদ্ধি পাইলে ধনাত্মক, এখানে ছিল 20, 20টা প্লাস। তাহলে আমরা প্লাস আর মাইনাসে মাইনাস, সুতরাং 10 × 20 ভাগ হচ্ছে 100, এখানে -2ই থাকে। তাহলে আমার উত্তরই মনে হয় ঠিক আছে, আপনাদেরটা ভুল আছে। নিপা সরকার 8% ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি আমরা বুঝেছি, আশা করি। ওকে, রুনা আফরোজ, আপনাদের তাহলে কারেকশন করতে হবে ইনশাল্লাহ। ওকে, সবাই দেখেন সেম নিয়মের আরো একটা অঙ্ক আমরা করতে পারি, সেম নিয়মের আরো একটা অঙ্ক করতে পারি। যদি এরকমটা হয়, যদি এরকমটা হয়, সবাই একটু বলবেন,
সবাই একটু বলবেন একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বাড়বে? কত বাড়বে? কত পার্সেন্ট বাড়বে বা কত বাড়বে আমাদেরকে মনে রাখতে হবে। প্লাস হবে না মাইনাস হবে সেটা বোঝা। নুসরাত জাহান, প্লাস হবে না মাইনাস হবে সেটা বুঝতে গেলে একটা যদি বৃদ্ধি পায় আরেকটা যদি হ্রাস পায় তাহলে এখানে প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হবে। আবার দুইটাই যদি বৃদ্ধি পায় প্লাস আর প্লাস গুণ করলে প্লাস হবে। আবার দুইটাই যদি হ্রাস পায় তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হবে। আশা করি আমার কথা বুঝেছেন। নুসরাত জাহান, আশা করি আমার কথা বুঝেছেন। আমাদের মনে রাখতে হবে বৃদ্ধি বৃদ্ধি হলে প্লাস, হ্রাস হ্রাস হলে প্লাস, হ্রাস আর বৃদ্ধি হলে মাইনাস। ওকে, এখন দেখেন একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বাড়বে। এই অঙ্কটাও আমরা এই সূত্রের মাধ্যমে করতে পারি, কারণ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আর প্রস্থ একই রকম হতে পারে। তাহলে আমরা এখানে দেখাবো এটা বৃদ্ধি পাইছে, এটাও 10, সাথে সাথে প্রস্থ বৃদ্ধি পাইছে, এটাও 10, 10 যোগ 10, এখানে 10 ইন্টু 10 ভাগ 100, 0 0 0 0 কাটা। তাহলে রেজাল্ট কত হবে? 10 যোগ 10 যোগ 1 অর্থাৎ 21%। 21% কি হবে? 21% বেড়ে যাবে ক্ষেত্রফল, 21% বেড়ে যাবে। ওকে, নুসরাত জাহান, আপনার কথাটা বুঝতে পেরেছেন কিনা, আপনার প্রশ্নের জবাব পেয়েছেন কিনা আমাকে জানাবেন। ওকে, আমাদের আজকের এই ক্লাসের আয়োজন ছিল এইটুকুই। আমরা চেষ্টা করেছি জ্যামিতির বিভিন্ন ধরনের চতুর্ভুজের ক্ষেত্রফল এবং বাহু সংক্রান্ত, ক্ষেত্রফল সংক্রান্ত সূত্রগুলো মূলত আপনাদেরকে এখানে দেখানো হয়েছে, আলোচনা করা হয়েছে। এবং এই ফর্মুলাগুলো যদি আমাদের মনে থাকে, ইনশাল্লাহ আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে অঙ্কগুলো আমরা দেখি সেগুলো মূলত সূত্র বেস। সূত্রগুলো মনে থাকলেই আমরা অঙ্কগুলো করতে পারবো। তারপরেও এইখানে যে শর্টকাট টেকনিকটা আছে, আশা করি এই শর্টকাট টেকনিকটা আপনাদের অনেক অনেক কাজে লাগবে, অনেক অনেক কাজে লাগবে। এটা অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। আমার এই ক্লাসে যদি কোনো জিনিস আপনাদের কাছে কঠিন লেগে থাকে অবশ্যই মেসেজের মাধ্যমে জানাবেন। আর যদি কোনো বিষয় আপনার কাছে মনে হয় যে আরো আলোচনা করার দরকার আছে, আপনি বলবেন, আমি সেটাও করব ইনশাল্লাহ। আগামী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। সকলকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কষ্ট করে হলেও এতক্ষণ আপনারা আমার সাথেই ছিলেন। সকলকে আমার আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই ক্লাসটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।